নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একটি নতুন গ্রাম বাংলার ভৌতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প কুয়াশা রাতে শ্মশান ঘাটে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে কুয়াশা রাতে শ্মশান ঘাটে। মাফ করবেন হুজুর, এখন দরকারি কথা কইতে এই রেতের বেলা ছুটি আসতে হলো। আপনি শ্মশান ঘাটের পোড়া মন্দির থেকে ওই বাক্সটা সরাই ফেলেন, নইলে বেপদ হতে পারে। একটা মাইয়ারে রোজ রাতে ওখানে ঘুর ঘুর করতে দেখেছি, বদলাম মোটেও সুবিধে ঠেকছে নে। কি সব আবল তাবল বকছি সরেন? তুই কি এই মাঝরাতে আমার সাথে মস্করা করতে এসেছিস? কোন মেয়ে আবার রাত বিরেতে ওখানে ঘুর ঘুর করতে যাবে শুনি? গায়ের কোনো লোকের ওদিকে যাওয়ার সাহস নেই। মেয়ে ছেলে তো দূরের কথা, তাছাড়া আমি নিমাই তান্ত্রিককে দিয়ে জায়গাটা বেঁধে দিয়েছি। নিমাই বলেছে ওই গণ্ডি থেকেও পা দিলে তার সাক্ষাৎ মৃত্যু হবে, বুঝলি? এখন বিদায় হত দেখি, ভালো করে ঘুম হতে দে আমায়। যত সব উজবুক নেশাখোরের দল। হরেন কি আর করে, হতাশ হয়ে চলে যায়। কিন্তু নেশাখোর ভেবে হরেনের কথা হেসে উড়িয়ে দিলেও হরিমাধব একটু চিন্তিত হয়ে পড়লেন। ব্যাপারটা নিজের চোখে দেখে আসার দরকার। কোন মেয়ের কথা বলছে হরেন? কাল রাতে একবার শ্মশান ধারে যেতে হবে। কাউকে যদি সত্যি দেখে থাকে তার তো একটা ব্যবস্থা করতে হবে। এসব নানান কথা ভাবতে ভাবতে হরিমাধব একসময় ঘুমিয়ে পড়ে। হঠাৎ শেষ রাতে তার মনে হয় কে যেন ঘরের মধ্যে ফিস ফিস করে কথা বলছে। সে কান পেতে শোনার চেষ্টা করে। একটা রিন রিনে অথচ ঠান্ডা গলার আওয়াজ কানে ভেসে আসে। হরি কাকা, ও হরি কাকা, শ্মশান ঘাটের পোড়ো মন্দিরে যাবে না? ও হরি কাকা। গোটা ঘর থর থর করে কাঁপছে। হরিমাধবের বুকটা ছ্যাঁত করে ওঠে। কে আমার নাম ধরে ডাকে? এক লাফে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাটিতে পা দিতেই ঘরের লাগোয়া ছাদের দরজাটা আপনা থেকেই খুলে যায়। কে যেন তাকে হিড় হিড় করে টানতে টানতে ছাদের কিনারে নিয়ে যাচ্ছে, তাকে এখনই ঠেলে ফেলে দেবে। হরিমাধব ভয়ে চোখ বুজে ফেলে। হঠাৎ রাত চড়া পাখির কর্কশ আওয়াজে চটকা ভাঙে তার। ভয়ে ভয়ে চোখ খুলে তাকিয়ে সে দেখে একটা পেঁচা সামনের বাড়ির পাঁচিলে বসে তারও স্বরে চেঁচাচ্ছে। পেঁচাটাকে দেখে হরিমাধব হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তাহলে। ইস, স্বপ্নের কি সিঁড়ি! ঘুমের ঘোরে একেবারে ছাদের ধারে পাঠিয়ে দিয়েছে। ভাগ্যিস পেঁচাটা চেঁচালো, তাই এ যাত্রায় রক্ষে পেল। গায়ের নাম পলাশডিহি। রাত তখন 2টো কি 2:30। আকাশের বুকে আধ ভাঙা খয়াটে চাঁদ আর অসংখ্য তারা জেগে আছে। যজমান বাড়িতে তাদের মেয়ের বিয়ের পৌরোহিত্য সেরে অঘোরনাথ চাটুর্যে গায়ের রাস্তা ধরে বাড়ি ফিরছেন। তবে তিনি একা নন, সঙ্গে একমাত্র নাতি বাবলা রয়েছে। বিয়ের আচার অনুষ্ঠান সম্পন্ন করতে অনেকখানি রাত হয়ে গেছে। কর্তামশাই সেই রাতটা ওখানেই থেকে যেতে বলেছিলেন,
কিন্তু পরের দিন ভোরবেলা উঠে আরেকটি গ্রামে রওনা দেবার কথা আছে, তাই তিনি রাত থাকতেই বেরিয়ে পড়েছেন। এক হাতে বাবলাকে জড়িয়ে ধরে অন্য হাতে খাবারের পুঁটুলি আর কাঁধে ঝোলা নিয়ে শ্মশান ঘাটের পথ ধরে হেঁটে আসছেন তিনি। বাবলার হাতে একটা কুকুর তাড়াবার লাঠি রয়েছে, মাঝে মধ্যে সেটা নিয়ে হ্যাট হ্যাট করছে সে। পৌষের শেষ, যথেষ্ট শীতের আমেজ রয়েছে বাতাসে, পথ ঘাট একেবারে নির্জন। মাঝে মধ্যে পলাশের জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, তার সাথে বাঁশ পাতার সরসরানি শব্দ একাকার হয়ে একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি করেছে। বাবলা এমনিতেই ভয় পাচ্ছিল, তার উপর আবার আরেক উপদ্রব শুরু হয়ে গেল। হঠাৎ হঠাৎ কিছু অদ্ভুত শব্দ কান ঘেঁষে শো শো করে বেরিয়ে যেতে লাগল, ঠিক বাতাসের ঝাপটার মতন। হঠাৎ শুনলে মনে হবে কেউ যেন হাহাকার করছে। যত দূর চোখ যায় ধুধু প্রান্তর আর গাছগাছালিতে ঠাসা অরণ্যভূমি, জনমানবের চিহ্ন মাত্র নেই সেখানে। এদিকে অনেকটা পথ হাঁটার ফলে হাঁপিয়ে উঠেছিল দুজনেই, এখনো বেশ কিছুটা পথ বাকি আছে। অঘোরনাথ বাবলাকে নিয়ে একটা গাছতলায় জিরিয়ে নিতে বসলেন। বাবলা ভয়ে জড়ো সড়ো হয়ে তাঁর কোল ঘেঁষে বসে রইল। অঘোরনাথ বললেন, সামনেই শ্মশান, সেখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, এসব তাদেরই করুণ বিলাপ। ভয় পাসনি দাদু ভাই, আমাদের গলায় পইতে আছে। তাছাড়া সব আত্মা মানুষের ক্ষতি করে না। তবে অঘোরনাথ সান্ত্বনা দিলেও ওই পরিবেশে মনে সাহস রাখাটাই দায় ছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অঘোরনাথ বাবলার হাত ধরে উঠে দাঁড়ালেন। তারপর আরো কিছুক্ষণ হাঁটার পর গ্রামের সীমানায় এসে গেলেন তারা। সবেমাত্র মেঠো পথে পা দিতে যাবেন এমন সময় কি একটা যেন ভুঁই ফুঁড়ে উঠে এলো। বাবলা ভয়ে আঁতকে উঠল, কিন্তু সেটা যে কি আবছা আলোয় ভালো করে ঠাউর করতে পারল না। অঘোরনাথ তাকে ইশারায় চুপ থাকতে বললেন। হঠাৎ কিছুটা তফাতে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে শ্মশান ঘাটের পোড়া মন্দিরের দিকে একটা লোককে হেঁটে যেতে দেখা গেল। লোকটা আপাদমস্তক কালো চাদরে এমনভাবে নিজেকে ঢেকে রেখেছে যে শুধুমাত্র একদিকের একটা চোখ বেরিয়ে আছে। অঘোরনাথ গলা খাঁকারি দিয়ে বললেন, আয়, এত রাতে শ্মশানে কে যায়? কে ওখানে? লোকটা কোনো উত্তর না দিয়ে হন হন করে হেঁটে চলে গেল, যেন অঘোরনাথের কথা সে কানেই শুনতে পায়নি। লোকটার হাবভাব মোটেও সুবিধের নয়, সেটাই টের পেয়ে অঘোরনাথ বললেন, দাদু ভাই, কিছু একটা গন্ডগোল আছে বুঝলি। তুই লাঠি হাতে এখানেই দাঁড়িয়ে থাক, আমি ওর পিছু পিছু যাই। বেটা এত রাতে ওদিকে কেন যাচ্ছে তা দেখার দরকার। কোনো বিপদ বুঝলে হাঁক পারবো, তুই সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে ছুটতে চলে আসবি, কেমন? ঠাকুরদার কথা শুনে বাবলার মনে যেন নতুন করে সাহস ফিরে আসে। ঠাকুরদার কথা মতন বিপদ দেখলেই সঙ্গে সঙ্গে দু চার ঘা দিয়ে দেবে। ইতিমধ্যে এক রাশ কালো মেঘ এসে কখন যেন চাঁদটাকে ঢেকে দিয়েছে। হঠাৎ মাটি থেকে সামান্য উঁচুতে দুটো আগুনের গোলা জ্বলতে দেখে বাবলা। জিনিসটা দেখে বাবলার গা ছমছম করে ওঠে। একটু আগে ওটাই তাহলে ভুঁই পুড়ে উঠেছে, কিন্তু ওটা কি? ওটাকে আলেয়া বলে মনে হলেও মোটেও তা নয়। বাবলাকে চমকে দিয়ে আগুনের গোলা দুটো হঠাৎ তীর বেগে ছুটে গেল পোড়ো মন্দিরের দিকে।
বাবলার মনে হলো একটা চাপা আর্তনাদ ভেসে আসছে শ্মশান ঘাটের দিক থেকে। যদিও আর্তনাদটা অঘোরনাথের ছিল না, তবুও অন্য কারুর বিপদ আঁচ করে বাবলা লাঠি হাতে সেই দিকে দৌড়তে শুরু করল। কিন্তু শ্মশানের কাছে এসে একটা অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেল সে। সেই কালো চাদর পরা লোকটাকে ভীমরুলের মতন ছেঁকে ধরেছে অজস্র আগুন পোকার দল। পট পট করে কাঠের গাঁট পোড়ার মতন শব্দ হচ্ছে এই কাছেই কোথাও। পোড়া কাঠের সাথে হোমযজ্ঞের গন্ধ ভেসে আসছে বাতাসে। অথচ শ্মশান ভূমিতে আজ এখনো কোনো দেহ সৎকারের জন্য আসেনি। ওদিকে একটা অদ্ভুতুরে কাণ্ড দেখে বাবলা স্তম্ভিত হয়ে যায়। লোকটা হাত দিয়ে পোকাগুলোকে যতবার তাড়ানোর চেষ্টা করছে, সেগুলো যেন সংখ্যায় দ্বিগুণ হয়ে তাকে আরো বেশি করে ঝেঁকে ধরছে। লোকটা প্রথমে জোনাকি ভেবে হাত দিয়ে হুস হুস করে তাড়াতে চেষ্টা করে, কিন্তু ওগুলো যে সাধারণ কোনো জোনাকি পোকা নয় কিংবা আগুন পোকা নয়, সেটা অচিরেই টের পায় সে। চাদরের আড়াল থেকে লোকটার মুখের কিছুটা অংশ বাইরে বেরিয়ে আছে। বাবলা একটা ঝোপের আড়ালে লুকিয়েছিল। লোকটাকে তার খুব চেনা চেনা লাগে। হঠাৎ খুব কাছেই একটা অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ পেয়ে লোকটা দৌড়তে শুরু করে। তবে পোকাগুলো কিন্তু তার পিছু ছাড়ে না, একইভাবে তাকে ছেঁকে ধরে থাকে। চাদরের ভিতর থেকে লোকটার মুখের যে অংশটুকু বেরিয়ে আছে, সেইখানেই দলে দলে ভিড় করছে তারা। লোকটা খুব ভয় পেয়ে ছোটার গতি আরো বাড়িয়ে দিল। বাবলা পা টিপে টিপে এগিয়ে গেল সেই দিকে। কিন্তু ঠাকুরদা কোথায়? তিনি তো এদিকেই এসেছিলেন। অথচ আশেপাশে অনেক খুঁজেও কোথাও তার দেখা পাওয়া গেল না। বাবলা চিন্তায় পড়ে যায়, ঠাকুরদার কোনো বিপদ হলো না তো? শেষে এদিক ওদিক খুঁজতে খুঁজতে পোড়ো মন্দিরের সামনে এসে হাজির হলো বাবলা। কাঠপোড়ার শব্দটা সেখান থেকেই আসছে। শব্দটা পেয়ে সচকিত হয়ে ওঠে সে এবং খুব দ্রুত মন্দিরের পিছনে গিয়ে একটা বিরাট গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সেখান থেকে একটা দৃশ্য দেখে ভারী আশ্চর্য লাগে তার। তাদের গায়ের নিমাইতান্ত্রিক একটা শ্যাওড়া গাছের নিচে বসে এক নাগাড়ে কি সব মন্ত্র পড়ে চলেছে। সামনের যজ্ঞকুণ্ডের আগুনে ফট ফট শব্দ করে কাঠ কুটো ফাটছে। একপাশে সেই কালো চাদর পরা লোকটা দাঁড়িয়ে আছে। আগুন পোকাগুলো এখন তাকে ছেড়ে যজ্ঞকুণ্ডের আশপাশে পাখনা মেলে উড়ছে। বাবলার মনে হলো ওরা যেন কোনো কিছুর প্রতীক্ষায় বসে আছে। নিমাইতান্ত্রিক হাতের ইশারা করতেই লোকটা মাটিতে বসে পড়ে। এক মনে হাত জোড় করে বীর বীর করে কি যেন বলতে থাকে। নিমাই একটা নির্দিষ্ট জায়গায় গণ্ডি কেটে ত্রিশূল ছুঁয়ে বলে, হরিমাধব, আর কোনো ভয় নেই তোর। বাক্সটা এখনো অক্ষত অবস্থাতেই আছে। আমি নতুন করে এই জায়গাটা আবার বেঁধে দিচ্ছি। আমি ছাড়া অন্য কেউ এখানে এসে বাক্সটার নাগাল পেতে চাইলে চিরতরে মারা পড়বে সে। তোকেও মন্ত্রটা শিখিয়ে দেব, যাতে প্রয়োজন মতো এখানে প্রবেশ করতে পারিস। কিন্তু তার আগে আমার একটা শর্ত মানতে হবে। জিনিসটা বেচে যে বিপুল অর্থ পাবি, তার অর্ধেকটা আমাকে দিতে হবে। এর অন্যথা হলে তোর মৃত্যু অবধারিত। বাবলা চমকে ওঠে হরিমাধবের নাম শুনে। নিমাইতান্ত্রিক কোন জিনিসের কথা বলছে? কি এনেছে হরিকাকা? ওইদিকে নিমাইয়ের কথা শুনে হরিমাধব হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, না না না, আপনার কথার অন্যথা হবে না নিমাই ঠাকুর। তবে তবে ওই লাশটাকে
এখনো খুঁজে পাওয়া যায়নি। গাঁয়ের কেউ যদি আসল ঘটনাটা টের পেয়ে যায় তাহলে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। জেলের ঘানি টানতে হবে। লাশটা যে কি করে মাটির তলা থেকে উধাও হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। সেটা পেলে পুড়িয়ে সব প্রমাণ লোপাট করে দিতাম। সেদিন তাড়াহুড়োই কথাটা মনে আসেনি আমার। চিন্তা করিস না, সে ব্যবস্থাও হয়ে যাবে আজ রাতের মধ্যেই। হরেনকে একবার ডেকে আনার দরকার। ওকে দিয়েই লাশটা তোলাতে হবে। শুনছেন কুয়াশার রাতে শ্মশান ঘাটে। গল্পটি এখনো পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে আর এখনো পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। বাবলা ততক্ষণে যা বোঝার বুঝে গেছে। এরা যে কোনো বিরাট অপরাধ করে লোকের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে তা বুঝতে আর বাকি থাকে না তার। কিন্তু কার লাশ তোলার কথা বলছে ওরা? হরি কাকা কি তবে কোনো দুষ্কর্ম করেছে? ইদানিং জমিদার বাবু অসুস্থ হওয়ার পর থেকে হরি কাকার আচার আচরণ একেবারে বদলে গেছে। ক্ষমতার লোভে কোনো দুষ্কর্ম করেছে কিনা সেটা তাকে জানতেই হবে। ঠাকুরদাকে খুঁজে বের করে এখনই সব জানাতে হবে। হরেন কাকাও এদের সাথে জড়িত রয়েছে। এরা লোকচক্ষুর আড়ালে বসে অনেক কিছু ঘটিয়ে চলেছে। এমন সময় নিমাইয়ের একটা কথা শুনে বাবলা শিউরে উঠল। হরিমাধব, তোর কথা মতন তন্ত্র মন্ত্র উচ্চাটন করে জমিদার বাবুকে শয্যাশায়ী করে দিয়েছি। এবার ধীরে ধীরে মারণ বিদ্যে প্রয়োগ করে তাকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেব, ব্যাস। তারপর জমিদার বাড়ির পুরো সম্পত্তি হস্তগত করে তুই আর আমি জমিদারি চালাবো। নিমাই তান্ত্রিকের হাসি শুনে হরিমাধব একটা কান এঁটো করা হাসি হেসে বলল, আগে নিমাই ঠাকুর, সে আর বলতে। আপনি হইলেন কি আমার রক্ষাকর্তা, গুরুদেব। শিষ্য হইয়ে আপনারে খুশি করাই তো আমার একমাত্র কাজ। যেমনটা চান আপনি তেমনটাই হবে। ইতিমধ্যে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। হরিমাধব আর নিমাইয়ের সব কথা শুনে ভীষণভাবে চমকে উঠলেও বাবলার মন বলছে একটু পরেই কোনো একটা ঘটনা ঘটবে। ওই আগুন পোকার দল যেন তারই ইঙ্গিত দিচ্ছে। তারই শেষ দেখার জন্য সে অন্ধকারে মিশে থাকে। এখন এখান থেকে বেরোতে গেলেই ধরা পড়ে যাবে, তাই আড়ালে লুকিয়ে থেকে ওদের সব কাণ্ড কারখানা দেখতে হবে। এর মধ্যে নিমাই মাটি খুঁড়ে মাঝারি মাপের একটা রত্ন খচিত বাক্স তুলে এনেছে। তার মধ্যে রয়েছে একটা সোনার গোপাল মূর্তি, যার ছাতা সহ সিংহাসনটা সোনা, হীরা, চুনি আর পান্নায় খচিত। দু চোখে বসানো দুটো লাল চুনি পাথর, সেগুলো অন্ধকারেও জল করছে। জমিদার রাজনারায়ণ চৌধুরীর আমলে গাঁয়ের অনেক উন্নতি হয়েছে। শস্য শ্যামলায় ভরা সোনার বাংলা বলতে যা বোঝায়, এই পলাশডিহি তারই নামান্তর। জমিদার বাবুর স্ত্রী গত হয়েছেন অনেক আগেই, কোনো সন্তানাদিও নেই তার। গাঁয়ের প্রজারাই তার কাছে সন্তানের মতন। কিন্তু এমন একজন ঈশ্বরতুল্য মানুষ গত 1 বছর ধরে ভাগ্যের ফেরে ক্রমাগত রোগে ভুগে ভুগে শয্যাশায়ী হয়ে পড়েছেন। জমিদার বাড়ির দেবগৃহের সিন্ধুকে রাখা এই সোনার গোপাল বংশ পরম্পরায় প্রতি বছর জন্মাষ্টমীর দিন পূজিত হয়ে আসছে। জমিদার বাবুকে অসুস্থ করে দিয়ে সেই সুযোগে সোনার গোপাল চুরি করে এনে এরা এখানে লুকিয়ে রেখেছে। কিন্তু সব দেখেও তার কিচ্ছু করার উপায় নেই। ঠাকুরদা সাথে থাকলে এখনই এর একটা বিহিত করতেন। তবে ঠাকুরদা ঠিক তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হবেনি।
তাই অপেক্ষা করাটাই শ্রেয়। এদের অবিলম্বে চরম শাস্তি হওয়ার প্রয়োজন। তাছাড়া ওরা হত্যার মতন অতি চরম অপরাধ করেছে, যা ওদের কথাবার্তাতেই প্রমাণিত হয়ে গেছে। ঠাকুরদা এখানে উপস্থিত হলে একটা ব্যবস্থা হবে। সে অবিলম্বে গাঁয়ে গিয়ে সকলকে ডেকে আনবে। এই পাষণ্ডদের ধরিয়ে দেওয়াই উচিত কাজ হবে। হঠাৎ বাবলার সমস্ত চিন্তা ভাবনায় ছেদ ঘটিয়ে একটা ক্রুদ্ধ গর্জন ভেসে আসে, আর গর্জনের সাথে সাথে সেই আগুন পোকার ঝাঁক যজ্ঞের বেদি থেকে উড়ে এসে নিমাই তান্ত্রিক এবং হরি মাধবের মুখের উপর বসে ধীরে ধীরে চামড়াটা পুড়িয়ে দিতে থাকে। ওদের গা থেকে আগুন ঝরে পড়ছে। আসলে ওগুলো কোনো সাধারণ জোনাকি পোকা নয়, ওগুলো হলো সেই হতভাগ্য মৃত কামারদের অতৃপ্ত আত্মা, যাদের সৎকারের নামে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তাদের হিংস্র জ্বলন্ত চোখগুলো পরিণত হয়েছে এক একটা ভয়ঙ্কর আগুন পোকায়। হরিমাধবের গা থেকে অনেকক্ষণ আগেই চাদরটা সরে গেছে। তারা আর্ত কণ্ঠে আর্তনাদ করছে, কিন্তু গলা দিয়ে এক ফোঁটা আওয়াজও বের হচ্ছে না। তাদের কণ্ঠ থেকে সমস্ত শব্দ যেন কেউ কেড়ে নিয়েছে। এমন সময় হরিমাধবের নাম ধরে কে যেন ডাকলো, হরি কাকা, ও হরি কাকা, চিনতে পারছো আমাকে? হরিমাধব চমকে ওঠে। অন্ধকার ভেদ করে একটা ছায়ামূর্তি বেরিয়ে এসেছে। দিনু কামারের মেয়ে সুহাসিনী। কিন্তু 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 ওরে তো আমি ভয়ে তোতলাতে থাকে জমিদার বাড়ির নায়েব মশাই হরিমাধব সরকার। মেয়েটির হাসিতে কেঁপে উঠেছে পলাশডিহির শ্মশান ভূমি। সেই হাসি শ্মশান কাঁপিয়ে পৌঁছে গেল গ্রামের ঘরে ঘরে। সুহাসিনীকে দেখে বাবলার চোখে জল এসে যায়। সুহাসিনী তাকে দাদা বলে ডাকত। মাঝে মাঝে শ্মশান ধারে গিয়ে একসাথে খেলাধুলাও করত তারা। ওদিকে ততক্ষণে অট্ট হাসি শুনে গ্রামবাসীরা ছুটে এসেছে পোড়ো মন্দিরের সামনে। সবাই স্তম্ভিত হয়ে গেছে হরিমাধব আর নিমাই তান্ত্রিকের অবস্থা দেখে। তারা তখনও জানে না ওরা দুজন কোন পাপের শাস্তি পেতে চলেছে। এমন সময় জমিদার বাড়ির লেঠেল বীরু এসে খবর দিল হারানকে তার কুটিরের সামনে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। খবরটা শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে সকলের। এসব কি ঘটছে? কেনই বা ঘটছে? তাদের কারোর জানা নেই। সবাই তখন এক অজানা আতঙ্কে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ অঘোরনাথের গলার আওয়াজে সম্বিত ফিরে পেল সকলে। বছর দেড়েক আগের কথা। তখনও জমিদার বাবু কিছুটা সুস্থ ছিলেন। সে সময় গাঁয়ে হঠাৎ কলেরার প্রকোপ দেখা দেয়। আমি জমিদার বাবুর সাথে নাতিকে নিয়ে কয়েকদিনের জন্য সোনার গাঁয়ে তার এক আত্মীয়র বিবাহে গেছিলাম। এসে শুনি দিনু কামারের পুরো পরিবারটাই কলেরায় শেষ হয়ে গেছে। তাদের মেয়ে সুহাসিনীও আজ বেঁচে নেই। কিন্তু আজ কিছুক্ষণ আগে পোড়া মন্দিরের কাছে নিমাই তান্ত্রিক আর সুহাসিনীর দেখা পেলুম। সুহাসিনীর অবস্থা দেখে আমার সন্দেহ হলো। নিমাই তখন তার ভণ্ড সাধনায় ব্যস্ত ছিল, তাই সে কিছু টের পায়নি। ক্ষণিকের দেখা দিয়ে সুহাসিনী হাওয়ায় মিলিয়ে গেল। আমি তখন ধ্যান যোগে আসল সত্যটা জানতে পারলুম। তাকে স্মরণ করতেই সে আবার এসে দেখা দিল। অনেক অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গেল। জমিদার বাবুর অসুস্থতার সুযোগে নায়েব কিভাবে নিজের অধিপত্য বিস্তার করে চলেছে, কত মানুষের জমি জমা সম্পত্তি গ্রাস করেছে কৌশলে হুমকি দিয়ে, সব কথাই জানতে পারলুম এতদিনে।
তবে আরও একটা নৃশংস ঘটনার কথা আজ আমার অবগত হয়েছে। শুনলুম দিনু কামারের সাথে আরও কয়েকজনকে একইভাবে পুড়িয়ে ফেলা হয়েছে, অথচ তারা তখনও জীবিত ছিল। দিনুদের ঘর থেকে জীবাণু যাতে গায়ে ছড়াতে না পারে তাই নাকি নিমাইয়ের নির্দেশে তাদের চালায় আগুন দিয়ে ওইখানেই অগ্নিশুদ্ধ করা হয়েছে। কিন্তু তখনও যাদের প্রাণ অবশিষ্ট ছিল তাদেরও পুড়িয়ে মেরে ফেলেছে ওই মহাপাপীর দল। ঘটনার দিন রোজকার মতন বিকেলে সুহাসিনী ওই পুরো মন্দিরের ভিতরে বসে আপন মনে খেলছিল। হঠাৎ করে কয়েকজনের কথাবার্তা আর পায়ের শব্দ পেয়ে সে কৌতূহলবশত উঁকি মেরে দেখল হরিমাধব, হরেন আর নিমাই তান্ত্রিক একটা নকশা কাটা সুন্দর বাক্স মন্দিরের পিছনে রেখে কি যেন আলোচনা করছে। বাক্সের ভিতরে সোনার সিংহাসনে বসানো একটা দামি গোপাল মূর্তি ছিল। সেটা দেখে সুহাসিনী চমকে ওঠে। সে চুপচাপ লুকিয়ে সব দেখতে থাকে। কিছুক্ষণ পরেই হরেন মাটি কোপাতে শুরু করে। অনেকখানি খোঁড়ার পর বাক্সটা তার ভিতরে রেখে মাটি চাপা দিয়ে দেয়। আবার সুহাসিনী উত্তেজনা চেপে রাখতে না পেরে মুখ দিয়ে একটা শব্দ করে ফেলে। সেটাই কাল হয়ে দাঁড়ায়। সে ছুটে পালাবার আগেই হরিমাধবের নির্দেশে হরেন ওকে ধরে ওর শ্বাস রোধ করে হত্যা করে এবং পাশেই আরেকটা গর্ত খুঁড়ে ওর মৃতদেহটা পুঁতে দেয়। দিনু কামারের স্ত্রী এবং আশেপাশের 4টি ঘরের কলেরা হয়েছিল ঠিকই, কিন্তু বাড়াবাড়ি হলেও তারা কেউ মরণাপন্ন ছিল না, ধুঁকছিল শুধু। এদিকে সুহাসিনীর খোঁজে দিনু কুমার শ্মশান ঘাটের মন্দিরে এসে হাজির হয়। তখনই মাটিতে পড়ে থাকা একটা ছেঁড়া মুক্তোর মালার উপর তার নজর পড়ে যায়। সেটা ছিল সুহাসিনীর গলার মালা। দিনুর পায়ের শব্দ পেয়ে হরিমাধবরা পাশের ঝোপে লুকিয়ে পড়ে। সদ্য মাটি খোঁড়ার চিহ্ন দেখে তার ঘোরতর সন্দেহ হয়। পাশেই কোদালটা পড়েছিল। মাটি খুঁড়তে যেতেই ওপাশ থেকে হরেন দিনুর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হরিমাধব দড়ির ফাঁস লাগিয়ে হত্যা করে তাকে। নিমাই তান্ত্রিক ওদের পরামর্শ দিয়ে বলে, এই শোন, কামার পাড়ায় তো কয়েকটা মাত্র ঘর, সকলেই কলেরায় ধুঁকছে। দিনুর বউটাও অসুস্থ হয়ে পড়ে আছে। এই সুযোগ, দিনুর লাশটাও ওর বাসায় রেখে ঘর শুদ্ধ জ্বালিয়ে দে। যা হাওয়া দিচ্ছে এতে বাকি চালাগুলো ধরে যাবে। রোগটা আর গাঁ পর্যন্ত পৌঁছবে না। সবাই জানবে ওরা কলেরায় মারা গেছে, তাই ওখানেই দাহ করা হয়েছে। দিনু বলেছিল মেয়েকে নিয়ে শহরের স্বাস্থ্য কেন্দ্র থেকে ভালো ওষুধ আর পথ্য নিয়ে আসবে সকলের জন্য, সকলেই সুস্থ হয়ে উঠবে। তার আগেই সব শেষ হয়ে গেল। ওরা যখন দিনুর ঘরে আগুন লাগিয়ে পালায়, বাকিরা তখন একটু ওষুধ আর পথ্যের আশায় পড়ে পড়ে ধুঁকছে। তাদের হাঁটার ক্ষমতা ছিল না, তবু তার মধ্যেই তাদের কয়েকজন বুক ঘষতে ঘষতে দিনুর স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে গেছে। গাঁয়ের একেবারে শেষ প্রান্তে তাদের বাস ছিল বলে অন্যান্য গ্রামবাসীরা কেউ আসল সত্যিটা টের পায়নি। সুহাসিনী ফিরে এসেছে। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সে আবার ফিরে এসেছে। ওদিকে অঘরনাথের কথা শেষ হতে না হতেই হঠাৎ কতগুলো শরীরকে সরীসৃপের মতন বুকে হেঁটে ঘষতে ঘষতে এগিয়ে যেতে দেখা গেল হরিমাধব আর নিমাইয়ের দিকে। ধীরে ধীরে তাদের দেহগুলো রূপান্তরিত হলো একটা বিভৎস দগ্ধ ছায়া শরীরে। হরিমাধব আর নিমাই প্রচণ্ড ভয়ে আত্মরক্ষার জন্য পালাবার চেষ্টা করে, কিন্তু তার আগেই ছায়ামূর্তিরা ওদের ঘাড় ধরে ছুঁড়ে ফেলে দেয় মন্দিরের চাতালে, যেখানে দাঁড়িয়ে সুহাসিনীকে তারা শ্বাস রোধ করে হত্যা করেছে। তাদের মাথা ফেটে চৌচির হয়ে গেছে, পায়ের পাতা খুবলে ক্ষতবিক্ষত করে দিয়েছে সেই আগুন পোকার দল। দুই মহাপাপী ভয়ে থর থর করে কাঁপছে, যন্ত্রণায় ছটফট করছে তারা, কিন্তু তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না।
আর তারা পালাতেও পারছে না কিছুতেই। বছর 15 বাবলার গায়ে তখন এক আসুরিক শক্তি ভর করেছে। প্রচন্ড রাগে গর্জে ওঠে সে। ওরে ওরে পাপিষ্ঠ, তোরা এখনো বেঁচে আছিস? কোন মুখে বেঁচে আছিস? তখন তারা ক্ষমা চাওয়ার ক্ষমতাটুকুও হারিয়েছে। কোনো মতে হাত জোর করে কিছু একটা বলতে চাইছে। ওদের দিকে চরম ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বাবলার মনে হলো ওই পাপীদের বয়সের আবার বাজবিচার আছে নাকি। ইচ্ছে হচ্ছে এই ফুলের মতন মেয়েটাকে এরা এত কষ্ট দিয়ে মেরেছে, এতগুলো মানুষকে যারা জীবন্ত পুড়িয়ে দিয়েছে, সেই নরাধম দুটোকে গালে ঠাস ঠাস করে চড়িয়ে টুটি টিপে মেরে ফেলি। তবে বাবলা, অঘরনাথ আর জমিদার বাবুর লেঠেল কাউকেই কিচ্ছু করতে হলো না। সুহাসিনীর আত্মা চোখের পলকেই নিমাই তান্ত্রিকের দেহটাকে দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল। নিমাই তান্ত্রিকের দেহটা ছিটকে গিয়ে পড়ল তারই জ্বালানো সেই যজ্ঞের আগুনে। তারপর পরনের কাপড়ে আগুন লেগে সর্বাঙ্গ জ্বলে পুড়ে একেবারে খাঁক হয়ে গেল। হরিমাধব ভয়ার্ত চোখে সেই দৃশ্য দেখে হতভাগ্য কামারদের মতোই বুক ঘষ্টাতে ঘষ্টাতে সুহাসিনীর সামনে এসে নির্লজ্জের মতন ক্ষমা চাইতে থাকে। সুহাসিনী, সুহাসিনী মা, আমারে ক্ষমা করে দে, আমারে ক্ষমা করে দে, আমারে ক্ষমা করে দে, আমারে ক্ষমা করে দে। সুহাসিনীর জ্বলন্ত দৃষ্টি বেশিক্ষণ সহ্য করতে পারে না হরিমাধব। মাটি আঁকড়ে মুখ থুবড়ে পড়ে থাকে। অশরীরী আত্মারা তার দেহটাকে ধরে শূন্যে তুলে যেন নাচছে। আগুন পোকাদের উৎপাতে শরীরের বিভিন্ন অঙ্গ ইতিমধ্যেই পুড়তে শুরু করে দিয়েছে। সে এক অদ্ভুতুরে কাণ্ড, যা চোখে না দেখলে বোধহয় এই পৃথিবীর কেউই বিশ্বাস করবে না। কাঠের গাঁটগুলো হঠাৎ উড়ে এসে হরিমাধবের দেহের উপর পরপর চিতার মতোই সেজে উঠেছে। সুহাসিনীর অপার্থিব দৃষ্টি থেকে সেখানে আগুন ঝরে পড়ছে। পলাশডিহির শ্মশানভূমি গত একদিন যাবৎ ফাঁকাই পড়েছিল, কিন্তু আজ সেখানে একটাই চিতা জ্বলছে, শয়তানের চিতা। নরকের পিশাচ এসে সেই চিতা কুণ্ড প্রদক্ষিণ করে তাকে নিয়ে গেল নরকের পথে। অবশেষে কয়েক মুঠো ছাই পড়ে রইল শুধু। পাপের বীজ ধ্বংস হল চিরতরে। সুহাসিনী, দিনু এবং কামারপাড়ার সকলের অতৃপ্ত আত্মা শান্তি পেয়েছে এতদিনে। এবার বিদায় নেওয়ার পালা। ধীরে ধীরে তারা অদৃশ্য হয়ে যায়। বাবলার চোখে বেদনার অশ্রু ঝরে পড়ে। দূর থেকে সুহাসিনীর অলিক একটা কণ্ঠস্বর শোনা যায়। মন খারাপ করিস না রে বাবলা দাদা, পরের জন্মে আমি আবার ফিরে আসব তোর খেলার সাথী, তোর বোন হয়ে। বাবলা উদাস চোখে আকাশের দিকে চেয়ে থাকে। ওদের চির মুক্তি কামনা করে গায়ের সবাই ফিরে আসে। শুনলেন কুয়াশা রাতে শ্মশান ঘাটি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।